হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। যাদের আপকামিং ডাব্লিউবিপিএসআই এবং যাদের কেপিএসআই মেন্স আছে, তার আগে কেপিএসআই পিএমটি এবং পিএটি আছে, তারা অবশ্যই ভিডিওটি দেখো। প্রথমে বলবো, যারা কেপিএসআই প্রিলি পাস করেছো তাদেরকে কংগ্রাচুলেশনস। আর যারা পাস করতে পারোনি তারা একদম নিরাশ হবে না, হতাশ হবে না। কিছুদিন পরেই ডাব্লিউবিপিএসআইয়ের প্রিলিমস হবে। কি কেপিএসআইয়ের পরীক্ষা দিয়ে তুমি কি শিখলে সেই শিক্ষাটাকে কাজে লাগাতে হবে তোমাদের এই ডাব্লিউবিপিএসআইয়ের পরীক্ষায়, ঠিক আছে? তার উপরে বেস করে তোমাদের এখানে কিন্তু সাফল্য পেতেই হবে। আর এখানে ভ্যাকান্সিটাও অনেক বেশি আছে, সুতরাং ডাব্লিউবিপিএসআইয়ের সুযোগ হাতছাড়া করা যাবে না। কেপিএসআই রেজাল্টের কথা ভুলে যাও, আর কদিন বাকি আছে, তোমাদের ডাব্লিউবিপিএসআইয়ের জন্য ভালো করে প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে? আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে কেপিএসআইয়ের কত ফর্ম ফিল আপ হয়েছে বা কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে, ঠিক আছে, বা কত গুণ পাশ করিয়েছে। আমি একটা কথা বলি, কত ফর্ম ফিল আপ হয়েছে এটা আরটিআই না করলে আন্দাজে বলা যায় না, ঠিক আছে? পিআরবি বোর্ডের কাছে আরটিআই করতে হবে, আরটিআই ফাইল করার পরে তারপর জানা যাবে, ঠিক আছে? তবে ধরে নিতে পারো অ্যাভারেজ 4 থেকে 5 লাখ তো অবশ্যই ফর্ম ফিল আপ করবেই, ঠিক আছে? যদি বলো যে প্রিলি কত গুণ পাস করিয়েছে, ভ্যাকান্সির কত গুণ প্রিলি পাস করিয়েছে, তাহলে বলা যায় যে সেটাও আরটিআই না করলে জেনারেলি বলা যাবে না এবছর কনফার্মলি কত পাস করিয়েছে। তবে একটা অনুমান করে প্রিভিয়াস ইয়ারে যা যেভাবে করাতো তার উপরে একটা অনুমান করে বলা যায় যে 10 থেকে 12 বা 12 থেকে 14 গুণ, 12 থেকে 14 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু প্রিলিতে পাস করিয়ে দেয়, ঠিক আছে? এখান থেকে মাঠ হবে, মাঠে প্রচুর বাদ যাবে। আলটিমেটলি হয়তো ভ্যাকান্সির 7 গুণ থেকে 8 গুণ ম্যাক্সিমাম হয়তো থাকবে মাঠের পর। এদের মধ্যে মেন্স এক্সাম হবে, মেন্স এক্সামের পরে আবার একটা কাট অফ বেরোবে, যারা ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্টেড হবে, ঠিক আছে? ইন্টারভিউয়ের জন্য যারা শর্ট লিস্টেড হবে তখন ভ্যাকান্সির 3 থেকে 4 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে, ঠিক আছে? এই 3 থেকে 4 গুণ ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, তারপর তাদের মধ্যে থেকে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। বোঝা গেল? নর্মালি এরকম হয়, এক্স্যাক্টলি আমিও বলতে পারবো না, এটা আরটিআই ফাইল না করা পর্যন্ত কিন্তু জানা যাবে না। বোঝা গেল? তোমরা এগুলো নিয়ে বেশি মাথা ঘামাবে না, বেশি চিন্তা করবে না। তোমাদের সামনে টার্গেট রাখতে হবে, তোমাদের সামনে রান, তারপর মেন্স। সুতরাং তোমরা নিজের বেস্ট দাও আর এবং এর প্রিপারেশান নাও, ঠিক আছে? আচ্ছা, পিইটি, পিএমটি, পিইটি, ঠিক আছে? পিএমটি পিইটি কবে হবে অনেকেরই কোশ্চেন আছে। যেহেতু ডেট এখনও দেয়নি, এক্স্যাক্টলি কিছুই বলা যায় না। পিআরবি বোর্ডের চিন্তাভাবনা, সময়, কার্যসূচি সবই কিন্তু পরিবর্তন হতে থাকে। যারা ভবিষ্যতে যারা পূর্বে পিআরবি বোর্ডের আন্ডারে অনেক পরীক্ষা দিয়েছে তাদের এই অভিজ্ঞতা আছে, ঠিক আছে? তোমরাও তো দেখলে যে কেপির মেন্সের ডেট দিয়ে দিয়েছিল, কিন্তু পিলি রেজাল্ট পাবলিশ করবে কবে তার ঠিক ঠিকানা ছিল না, তাই না? তবে ধরে নেওয়া যায় মোটামুটি এটা তো সেপ্টেম্বর, অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের ফার্স্টের দিকে হয়তো রান করিয়ে নিতে পারে, ঠিক আছে? তখন মোটামুটি তোমাদের কালী পুজো, দুর্গাপুজো, কালী পুজো ও সমস্ত অনুষ্ঠানগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। তার আগে করানোর সম্ভাবনা খুব কম, করালে অক্টোবরের শেষে কি নভেম্বরের ফার্স্টে, এটা ধরে নেওয়া যেতে পারে, ঠিক আছে? এক্স্যাক্টলি কিন্তু আমি বলছি না। পিআরবি যখন অফিসিয়ালি টেন্টেটিভ ডেট দিয়ে দেবে তখন কিন্তু সেটা অনুযায়ী হবে। আচ্ছা, প্রথমে তোমাদের কি হবে, পিএমটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে? পিএমটিতে কী কী আছে আগে দেখে নাও। এসআই, ইউবি, এলএসআই লেডি সাব ইন্সপেক্টর ইউবি, ঠিক আছে? এসআই, এবি সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সার্জেন্ট, ACRGEANT, ঠিক আছে? সার্জেন্ট কী কী রিকোয়ারমেন্টগুলো আছে আগে দেখে নাও। হাইট এসআই ইউবির কী কী লাগে, 167 সেন্টিমিটার, চেস্ট 79 প্লাস 5 সেন্টিমিটার এক্সপানশান, ঠিক আছে? ওয়েট 56 কিলো, ঠিক আছে? এলএসআই লেডি সাব ইন্সপেক্টর অনলি আনাম ব্রাঞ্চ বা ইউবি, কত লাগে এদের হাইট, 160 সেন্টিমিটার এবং ওয়েট 49 কিলো, ঠিক আছে? আচ্ছা, এসআইএবি আর্ম ব্রাঞ্চ 173 হাইট, চেস্ট 86 প্লাস 5 সেমি এক্সপানশান আর ওয়েট হলো 60 কিলো, ঠিক আছে? সার্জেন্টদের হাইট হলো 173, একই, এসআইএবি আর সার্জেন্টদের একই, 86 প্লাস 5 চেস্ট এক্সপানশান, ঠিক আছে? নর্মালি 86, এটা কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট, ঠিক আছে? 86-এর কমে যদি হয় তাহলে কিন্তু তুমি এসআইএবি এবং সার্জেন্টের জন্য কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। 79-এর ওপরে হলো, কিন্তু 86-এর নিচে হলো মিনিমাম, যেটা যদি হয় তাহলে কিন্তু এসআইএবি এবং সার্জেন্টের জন্য কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। 79-এর কমে হলে তো ইউবির জন্য কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু
79 থেকে 86-এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু 86-এর ওপরে হতে হবে, 86 বা তার থেকে বেশি, ঠিক আছে, এটা মিনিমাম। তারপর 5 সেন্টিমিটার এক্সপানশন, তাহলে তুমি এসআই, এবি এবং সার্জেন্টের জন্য কিন্তু কোয়ালিফাই হবে। সিমিলারলি এখানে কিন্তু ওয়েট 56 ইউবির জন্য, কিন্তু এখানে তোমাদের মিনিমাম ওয়েট 60 কিলো, 60 কিলো কিন্তু দরকার। তার থেকে বেশি হলে ক্ষতি নেই, কিন্তু 60 কিলোর জন্য অবশ্যই থাকা যায়। আগে যখন কলকাতা পুলিশের রিক্রুটটা কলকাতা পুলিশ বোর্ডের আন্ডারে হতো, তখন হাইট ওয়েটের যে চার্ট, স্ট্যান্ডার্ড চার্ট, সেই অনুযায়ী অনেক সময় মেজার করতো, কিন্তু এখন সেটা হয় না, এখন পিআরবি বোর্ডের আন্ডারে হয়। পিআরবি বোর্ড মিনিমাম যেটা সেটাই দেখে, ঠিক আছে। যারা প্রিলিতে পাস করেছো তারা অবশ্যই হাইট, ওয়েট এবং চেস্টের দিকে নজর রাখবে। বেশি করে দৌড়াতে দৌড়াতে হয়তো দেখা গেল যে তোমাদের ওয়েট কমে গেল বা চেস্ট অনেক কমে গেল, এরকম যেন না হয়। সব কিছু কিন্তু পাস করতেই হবে। মনে রাখবে আগে পিএমটি হবে, তারপর পিইটি হবে। আর পিএমটি পাস যদি না করতে পারো তাহলে কিন্তু পিইটিতে তোমাকে যেতেই দেবে না, তোমাকে কিন্তু রান করতেই দেবে না, ঠিক আছে। আগে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাকে পাস করতে হবে, বোঝা গেল। প্রিলিমসের যেহেতু এসআই মেলের একটাই কাট অফ বার হয়েছে, তোমাদের কিন্তু এই হাইট মেজারমেন্টের পরেই যদি তোমরা রান পাস করতে পারো, তারপরেই তোমাদের ওখানে ডিসাইড হবে যে তোমরা ইউবির জন্য সিলেক্ট হলে নাকি এবি বা সার্জেন্টের জন্য সিলেক্ট হলে। যদি এবি আর সার্জেন্টের যদি তোমরা ফিজিক্যাল মেজারমেন্টের যেটা, এটা যদি কোয়ালিফাই করো, তাহলে কিন্তু তোমরা রান পাস করার পর তোমরা কিন্তু বোথের জন্যই সিলেক্টেড থাকবে। তখন তোমাদের একটা ফর্ম দেবে, তখন তোমরা ওই ফর্ম ফিল আপ করে তোমাদের প্রিফারেন্স দিতে পারো যে ফার্স্টে ইউবি রাখবে নাকি এবি এসআই রাখবে নাকি সার্জেন্ট রাখবে, ঠিক আছে। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তখন যে প্রেফারেন্স দেবে তার উপরে বেস করেই কিন্তু মেইনসের কাট অফ বার হবে এবং ফাইনাল কাট অফ বার হবে। সুতরাং ওইটা কিন্তু তোমাদের ভালো করে বুঝে শুনে দিতে হবে, ঠিক আছে। আর যারা মেজারমেন্টে এই এসআই, এবি এবং সার্জেন্টের জন্য কোয়ালিফাই করতেই পারবে না মেজারমেন্টে, কিন্তু এসআই ইউবির জন্য কোয়ালিফাই করবে, তারা তো শুধু এসআই ইউবিতেই থাকবে, তাদের আর কোনো ফর্ম ফিল আপ করাবে না। যে তারা কী প্রেফারেন্স সেই ফর্ম ফিল আপ তাদের আর করাবে না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আবার অনেকের কোশ্চেন আছে যে চেস্ট হাইট বা ওয়েটে যদি সামান্য একটু হাইট কম থাকে বা সামান্য একটু ওয়েট কম থাকে তাহলে ছাড় দেয় কি না। অফিসিয়ালি কিন্তু কোনো ছাড় হয় না, ঠিক আছে। যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা অবশ্যই থাকা চাই। আনঅফিসিয়ালি আমি যদি বলি যে দাদারা তোমাদের হাইট বা মেজারমেন্ট করাবেন, ঠিক আছে, হাইট ওয়েট মেজারমেন্ট করাবেন, যদি দেখো যে তুমি জাস্ট ধারে কাছে গেছো, সামান্য হয়তো কম আছে, হয়তো 10 গ্রাম কি 20 গ্রাম হয়তো ওয়েট কম আছে, কি হাইট হয়তো সামান্য একটু কম আছে, তার জন্য যদি সেটা ধরে দেওয়া হয় তাহলে হয়তো তুমি এবিতে বা সার্জেন্টের জন্য কোয়ালিফাই করে যাচ্ছ বা বোথের জন্য তুমি সেফ থাকছো, তখন তোমরা জাস্ট রিকোয়েস্ট করতে পারো যে দাদা একটুখানি দেখে দাও বা এই ইত্যাদি, ঠিক আছে। এটা আনঅফিসিয়ালি বলছি, এটা কিন্তু হয় না। অফিসিয়ালি কিন্তু ওরকম হয় না, ঠিক আছে। অফিসিয়ালি মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট সেটা দরকার। এবার আনঅফিসিয়ালি তোমরা রিকোয়েস্ট করে দেখতে পারো, তারা যদি চায় বা সেই অফিসার যদি কোনো অফিসার থাকে, তিনি যদি মনে করেন যে না একে একটু ছাড় দিয়ে দিই যদি এর ভবিষ্যতে অনেক উপকার হয়, সেটা তাদের তখনকার মানে জাস্ট সেই সময়কার ব্যাপার, বোঝা গেল। তাদের মন মানসিকতা যদি চায় তাহলে হবে, না হলে হবে না, এখানে কিন্তু কোনো কিছু করার কিছু নেই, ঠিক আছে, বোঝা গেল। তোমাদের বলবো তোমরা যারা রান প্র্যাকটিস করছো তারা এখন থেকে হাইট, চেস্ট, ওয়েট নিয়মিত 2-1 দিন অন্তর অন্তর এগুলো মেজার করার চেষ্টা করবে, ঠিক আছে, যাতে এটা ব্যালেন্সে থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, রান কী আছে, ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট কী আছে, এসআই মেলদের কী হবে, 800 মিটার 3 মিনিট। এখানে ইউবি এবির কোনো ব্যাপার না, আমি বললাম না ইউবি এবি ডিফারেন্সিয়েশন হবে পিএমটির ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, পিইটির ওপর ডিপেন্ড করে না। ইউবি হোক এবি হোক সেটা কোনো ব্যাপার না, তোমাকে ছেলে হলে পুরুষদের 800 মিটার রান 3 মিনিটে করতেই হবে, আর মেয়েদের 400 মিটার রান 2 মিনিটে কিন্তু করতেই হবে, ঠিক আছে। প্রথমে হবে পিএমটি পাস করলে তারপরে তোমাদের হবে পিইটি, ঠিক আছে। এখন রান কোথায় হবে বলা যাচ্ছে না, যেহেতু পিআরবি বোর্ড অ্যারেঞ্জ করছে পরীক্ষাটা, হয়তো ব্যারাকপুরে হলেও হতে পারে। ব্যারাকপুরে হলে খুব ভালো, ব্যারাকপুরে মাঠ আছে খুব ভালো, অসুবিধা হবে না। 200 মিটারের ট্রাক দেবে, 4 পাক দিতে হবে ছেলেদের, আর মেয়েদের 2 পাক, ঠিক আছে। আর তোমরা শু পরে দৌড়বে নাকি নর্মালি দৌড়বে সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। যার যেভাবে দৌড়ানো অভ্যাস সে সেইভাবে দৌড়তে পারো, খালি পায়ে দৌড়তে পারো অথবা শু পরেও দৌড়তে পারো, কোনো ব্যাপার না। আর এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের যেদিন পিএমটি এবং পিইটির ডেট দেবে বা তোমাদের যে অ্যাডমিট কার্ডটা পাবলিশ হবে, সেখানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে। তোমরা অনেকেই হয়তো জানতে চাইছো যে ইডব্লিউএস সার্টিফিকেট বা তোমাদের যে কাস্ট সার্টিফিকেটগুলো আছে, ওবিসি এসসি কাস্ট সার্টিফিকেট বা ওবিসি এবি, সেগুলো রিনিউয়াল করতে হবে কি না, সেটা কিন্তু অ্যাডমিট কার্ডে তোমাদের উল্লেখ থাকবে। তবে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি,
রানের সময় রিনিউয়াল সার্টিফিকেটটা অতটা গুরুত্বপূর্ণ না, ওরা দেখে না, ঠিক আছে। সব কিছু তো জেরক্স জমা নেয় 1 কপি করে, ওটা কাজে লাগবে কখন, যখন তোমাদের ইন্টারভিউ হবে বা পার্সোনালিটি টেস্ট হবে, তখন তোমাদের রিনিউয়াল অরিজিনাল সার্টিফিকেট সব নিয়ে যেতে হবে। তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস আসল প্লাস জেরক্স সব দেখবে, ঠিক আছে। এবার এখন কিছু বলতে পারছি না, যখন অ্যাডমিট কার্ড বেরোবে পিইটি পিএমটির, ওখানে যেটা থাকবে উল্লেখ সেইভাবে তোমাদের কাজ করতে হবে, বোঝা গেল। কেউ হয়তো কাস্ট সার্টিফিকেটে চেঞ্জ করোনি, কাস্টটা চেঞ্জ করোনি, ওবিসি এবির বিশেষ করে, ঠিক আছে। তারা যেহেতু চাইছো, হয়তো তারা হয়তো প্রিলি পাস করে গেছো, কিন্তু চাইছো যে মাঠে গিয়ে চেঞ্জ হবে কি না, ওটাও কিন্তু অফিসিয়ালি কিছু বলা যাচ্ছে না। ওখানে গিয়ে দেখতে হবে, যদি সেরকম কোনো সুযোগ ওনারা দেন যে এখনও আরেকবার চেঞ্জ করার সুযোগ দেবে, তাহলে হতে পারে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আর হবে না চেঞ্জ, বোঝা গেল। আশা করছি মোটামুটি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, কেপিএসআই ভ্যাকান্সি, প্রিভিয়াস ভ্যাকান্সি কেমন ছিল আর এবছর কেমন ভ্যাকান্সি আছে। লাস্ট ইয়ার কেপিএসআই 2021-এর ভ্যাকান্সি বার হয়েছিল, আর এবার 2023-এর ভ্যাকান্সি বার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তখন ভ্যাকান্সি কী ছিল, ইউবি মেল ছিল 181, আর এবছর ইউবির মেলের ভ্যাকান্সি আছে 212, ঠিক আছে। আচ্ছা, 2021-এ ইউবি ফিমেলের ভ্যাকান্সি ছিল 27, এবছরও 27ই আছে, ঠিক আছে। সার্জেন্টদের ভ্যাকান্সি ছিল 2021-এ 122, এবার কিন্তু ভ্যাকান্সিটা অনেকটাই কম, 36। আর এবি মেলস এর ভ্যাকান্সিটা 2021-এ ছিল না, এবছর নতুন দেওয়া হয়েছে 34, ঠিক আছে। ভ্যাকান্সি মোটামুটি একই আছে, সামান্য একটু কম বেশি আছে, যাই হোক ওভারঅল ভ্যাকান্সি মোটামুটি কিছুটা সিমিলারই আছে। এখানে কত, 180 আর 120, তাই তো, মানে 300 আর হলো 27, 30, তাহলে এটা হলো 330, আর এটা কত 212, 30, 60, ঠিক আছে। এটা হলো 309, ঠিক আছে। এই হলো ভ্যাকান্সির ট্যালি, ঠিক আছে। যাই হোক নেক্সট, আচ্ছা, কেপিএসআই ফাইনাল কাট অফ। এখান থেকে তোমরা একটা ধারণা করতে পারো যে প্রিভিয়াস ইয়ারে কেপিএসআই কত ফাইনাল কাট অফ গিয়েছিল আউট অফ 230, ঠিক আছে। মেন্স হয়েছিল কত নম্বরে, 200 নম্বরে, এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হয়েছিল কত নম্বরে, 30 নম্বরে। তার উপর কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়েছিল এবং তার উপরে কাট অফ বার হয়েছিল, তোমরা দেখতেই পারবে। ইউআরের কাট অফ গিয়েছিল 159.2, এটা হলো মেল, ঠিক আছে। আর ফিমেলদের ইউআরের কাট অফ গিয়েছিল 153, আর সার্জেন্টদের কাট অফ গিয়েছিল 150.2, ঠিক আছে। সিমিলারলি বাকিগুলো দেখে নেবে, আমি আর আলাদা করে বললাম না, অনেক সময় যাবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে এবছর কত কাট অফ যাবে এটা কিন্তু একদমই প্রেডিক্ট করা যায় না, ঠিক আছে। কেননা অনেক কিছুর উপর ডিপেন্ড করে কাট অফ, ঠিক আছে। কোশ্চেন লেভেলের উপর ডিপেন্ড করে, কত ক্যান্ডিডেট অ্যাপিয়ার হচ্ছে পরীক্ষায় বসছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ওইভাবে কিন্তু বলা যায় না, ভ্যাকান্সির উপরে ডিপেন্ড করে, কিন্তু ওইভাবে বলা যায় না। তবে সবসময় তোমরা একটু বেশি বেশি টার্গেট রাখাই ভালো নিজেদেরকে সেভ রাখার জন্য। মানে আমি যদি 160 এখানে ম্যাক্সিমাম ধরি, এখানে যদি 160কে আমি ম্যাক্সিমাম ধরি বাদ বাকিদের থেকে, তাহলে 160 প্লাস 15 আমি ধরে নেবো, ঠিক আছে, বা 20 ধরে নেবো, তাহলে 175 থেকে 180, 180, এইটা আমি টার্গেট হিসাবে রাখতে পারি, ঠিক আছে। কিছুই বলা যায় না, বারবার বলছি, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, কিন্তু মোটামুটি এটা আমি টার্গেট রাখতেই পারি। এর থেকে কমে যেন না হয় সেটা চেষ্টা করব। এটা অবশ্য 230-র মধ্যে, ঠিক আছে। আর পার্সোনালিটি টেস্টে তুমি কত পাবে সেটা তো অনুমান করা যায় না, তুমি 200-র মধ্যে কত পাবে সেটা তুমি চেষ্টা করে দেখতে পারো। ধরো 160 প্লাস যদি রাখার চেষ্টা করো, এটা একটা গুডস মার্কস, ঠিক আছে। তারপর যেটা নিয়ে আলোচনা করব, আচ্ছা, ডাব্লিউপি এবং কেপিএসআই মেইনসে কেমন কি পেপার হয়, কিভাবে পেপার হয়, ঠিক আছে। দুটোরই সিলেবাস মোটামুটি একই। প্রথমে পেপার 1 হবে, তারপর পেপার 2, তারপর পেপার 3। পেপার 1-এ কী আছে, জিকে 50, ম্যাথ 25, 5টা কোশ্চেন থাকবে, রিজনিং 5টা কোশ্চেন থাকবে, এটা বলা যায় না, কোশ্চেন কম বেশি থাকতে পারে, কিন্তু 25 নাম্বার, ঠিক আছে। টোটাল টাইম থাকবে 2 ঘন্টা, ফুল মার্কস 100। পেপার 2 কী থাকবে, ইংলিশ, এখানে ফুল মার্কস 50 এবং টাইম 1 ঘন্টা। পেপার 3-তে বেঙ্গলি, ফুল মার্কস 50 এবং টাইম 1 ঘন্টা, ঠিক আছে। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ডাব্লিউপি এবং কেপিএসআই মেইনসের প্রিপারেশান, ঠিক আছে। তোমাদের অনেকেই ডাব্লিউপিএসআই পরীক্ষা দেবে, সামনে 12 তারিখে প্রিলি আছে। তোমরা অনেকেই বলছিলে যে মেইনসের প্রিপারেশান শুরু করার কথা, অনেকে আবার চাইছো যে 12 তারিখের পর থেকে শুরু করতে, ঠিক আছে। তবে আমি যেটা ডিসাইড করলাম, আমি যে সিদ্ধান্তটা নিলাম, যেহেতু কেপিএসআইয়ের প্রিলির রেজাল্ট দিয়ে দিয়েছে, সুতরাং মেইনসের প্রিপারেশান নিতে হবে
মেন্সের প্রিপারেশান নিতে তো আর দেরি করা যাবে না। তবে হয়তো এমন ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন ক্যান্ডিডেট আছে যাদের কেপিএসআই মেন্সও যারা দেবে তারা ডাব্লিউপিএসআই প্রিলিও দেবে। ম্যাক্সিমাম এইরকম ক্যান্ডিডেটই বেশি, ঠিক আছে, এটাই আমি ধরে নিলাম। এর উপরে বেস করে আমি যে সিদ্ধান্তটা নিলাম, তোমাদেরকে আমি একটা মেন্সের ক্লাস শুরু করব, ঠিক আছে। আমি উইকলি টার্গেট দেবো। নেক্সট উইক আমি কবে থেকে শুরু করব? নেক্সট যে সানডে আছে সম্ভবত 28 তারিখ, নাকি আজকে কত তারিখ? আজকে 25, তাই তো? 26, 27, 28, সম্ভবত 28 তারিখ। তাহলে 28 থেকে 4 তারিখ এই যে উইকটা আছে, নেক্সট সানডে কত? 28-এর পরে 5 তারিখ। এই উইকের জন্য আমি একটা উইক প্ল্যান তৈরি করেছি। এটা আমি কবে দেবো? এটা নেক্সট সানডে 28 তারিখ কিন্তু আমি দেবো। তখনই আমি বর্ণনা করে বলে দেবো যে কীভাবে কী করতে হবে এবং আমাদের টার্গেট কী থাকবে ভবিষ্যতের জন্য, ঠিক আছে। তারপর 5 থেকে 12, যেহেতু 12 তারিখ পরীক্ষা, এই উইকটাই আমি কিন্তু কোনো মেন্স এক্সামের জন্য কোনো কিছু করাবো না বা কোনো টার্গেট দেবো না, ঠিক আছে। নেক্সট 12 তারিখ ডাব্লিউপিএসআইয়ের প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার যথারীতি ক্লাসটা কন্টিনিউ হবে, ঠিক আছে। তাহলে আমি একটা উইকের জন্য কাজ দেবো, খুব বেশি কাজ দেবো না। যাদের শুধু কেপিএসআই আছে তারা তো অবশ্যই করবে, যারা কেপিএসআই আছে এবং ডাব্লিউপিএসআইয়ের প্রিলিউ আছে তারাও এটা করবে। আর যারা মনে করছো যে আমার শুধু ডাব্লিউপিএসআই আছে, আমি 12 তারিখের পর থেকে মেন্সের প্রিপারেশান নেবো, তারা একটা উইক স্কিপ করতে পারো। কিন্তু 12 তারিখের পরে তোমরা পরীক্ষা দিয়ে এসেই তোমরা আগে উইক 1 যেটা আমি টার্গেট দিয়েছি সেটা কমপ্লিট করবে। তারপর আস্তে আস্তে উইক 2, উইক 3 এইভাবে তোমরা এগোতে থাকবে। বোঝা গেল? কীভাবে আমরা এগোবো মেন্সের জন্য সেটা বিস্তারিত আমি 28 তারিখে আলোচনা করে দেবো, ঠিক আছে। তোমরা কেউ বেশি টেনশন করবে না, বেশি চাপ নেবে না। তোমরা প্রিলিটা ভালো করে অবশ্যই দাও, তোমাদের মেন্সের প্রিপারেশান আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। আর নিজেরাও বাড়িতে চেষ্টা করবে, শুধু আমার ভরসায় থাকবে না। আমি যতটা পারবো সাপোর্ট করব, আর নিজেরাও বাড়িতে চেষ্টা করবে। আমি বলে দেবো কীভাবে করতে হবে, কিন্তু নিজেরাও চেষ্টা করতে হবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। আমি এখানে কোনো পেইড ক্লাস করাতে আসিনি, ঠিক আছে। আমি ইউটিউবে এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের যতটা পারবো সাপোর্ট করব। তোমরা অবশ্যই যেভাবে বলবো সেভাবে করবে, প্লাস নিজেরা পরিশ্রম করবে। নিজেরা পরিশ্রম না করলে কিন্তু মেন্স পাস করা কষ্টকর, ঠিক আছে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লার্ন উইথ অরিজিৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যেটা তোমাদের ভবিষ্যতে তোমাদের স্বপ্ন পূরণে অবশ্যই সহযোগী হবে। সবাইকে গুড লাক অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।